পরীক্ষার সময় নিকটে সিরাতের ঢাকায় থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। কাল বাদে পরশু রাজশাহী চলে যাবে, ফিরবে পরীক্ষা শেষ করে। তবে নাহিল ও সিরাত দুজনেরই মন খারাপ। নাহিল যেতে চেয়েছে, তবে তার পরীক্ষা আছে সামনে, তাই রওনা এখন তাকে কোনো ভাবি যেতে দিবে না। রামিম এসে সিরাতকে নিয়ে যাবে, পরশু যাবে অনেক দিনের জন্য, তাই কিছু কেনাকাটা করতে হবে। তাই বিকালে তিনজন বের হয় মার্কেটের উদ্দেশ্যে। প্রথমেই যায় রেগুলার পরার জন্য পোশাক কিনতে। সিরাতকে বরাবরই 2 পিসে দেখা যায়, তাই রনব নিজে পছন্দ করে তার জন্য বেশ কয়েকটা সেট নেয়, সাথে 3টা 3 পিস। এরপর জুতা, কলেজ শু, শীতের জন্য ক্রিম, লোশন আরও নানান জিনিস কেনা হয়। পরীক্ষার ফাইল থেকে শুরু করে কলম পর্যন্ত কিনে দিয়েছে। সব কিছু রনব কিনলেও নাহিল পরীক্ষা উপলক্ষে তার মাকে একটা ঘড়ি গিফট করতে চায়। তার জমানো টাকা থেকে সে কিনে দেবে, এই নিয়ে সিরাতের বেশ আপত্তি থাকে। সে বলে, আব্বু বাবা কিনে দিক, তুমি পছন্দ করে দাও, তাইলেই তো তোমার গিফট করা হয়ে যাবে। না, তাহলে তো বাবার কেনাই হয়। সব কিছু কেন বাবা গিফট করবে? আমিও তো তোমাকে গিফট দিতে চাই। সেটা তো দিবে, আগে বড় হও, তখন তুমি সব দিবে বাবাকে, কিছু কিনতে দেব না। না, আমি এখনই দেব, তুমি বাবার দেওয়ার সব গিফট নিয়ে যাবে। সবাই বলবে নাহিল কি দিয়েছে পরীক্ষার জন্য। তখন কি বলবে? হ্যাঁ বলবে একটা ঘড়ি পছন্দ করে দিয়েছে। সবাই কি ভাববে তখন? আমার একটা প্রেস্টিজ আছে না। নাহিলের কথায় সিরাত ও রনব দুজনেই হেসে উঠে। রনব তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমার বাবা তো দেখছি বড় হয়ে গেছে। আচ্ছা তুমি দিবে ঠিক আছে, এবার চলো। আপনিও ওর সাথে তাল মিলাচ্ছেন। আপনি জানেন ও কতদিন ধরে টাকাগুলো জমাচ্ছে। নাহিল কাছুমাছু করে বলে, ওটা আমি তোমার জন্যই জমিয়েছিলাম। আগে তো আমার মাম্মা ছিল না, তখন দিতে পারিনি। বাবাকে শুধু জন্মদিন ছাড়া গিফট দিতে পারতাম। অন্য সময় বাবা কিছু দিতে চাইলে বকতো। এখন তো মাম্মা আছে, তাই এখন দেব, এই জন্য জমিয়েছি। সিরাতের নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে হয়। এত সুখ সে কোথায় রাখবে? এরা বাবা ছেলে এত আদরে যত্নে রাখছে তাকে, সবটাই তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। এই বুঝি স্বপ্নটা ভেঙে যাবে। রনব তার ছেলেকে তার মতো করেই বড় করেছে। তার চোখ দুটো চিকচিক করে ওঠে, আলগোছে তা আড়াল করে দেয়। নাহিলের জেদের কাছে হার মেনে তারা যায় ঘড়ি কিনতে। বেশ সুন্দর একটা ঘড়ি কিনে সে তাকে গিফট দিতে পেরে নাহিলের খুশি দেখে কে। তারা রাতের খাবার বাইরে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে বাড়ির পথে বাসায় ফিরে রনব জিনিসগুলো নিয়ে নাহিলের রুমে রেখে আসে। কেননা সে জানে এখন এই সব উল্টে পাল্টে দেখবে আর পুরো ঘরে ছড়াবে। রনবের ঘরে ছড়ালে সেগুলো রনবকেই গুছাতে হবে। নাহিলের ঘরে থাকলে নাহিল ও সিরাত দুজন মিলে গুছাবে, তাই সে আর রিস্ক নেয় না। সে সব জিনিস নিয়ে নাহিলের ঘরে রেখে চলে যায়। নাহিল ও সিরাত দুজন বসে বসে আজকের কেনা জিনিসগুলো দেখছে। এক একটা জিনিস পরে ঘুরে ফিরে দেখছে, আর নাহিল বিভিন্ন মন্তব্য করছে। এটাতে ভালো লাগছে, ওটাতে বেশি ভালো লাগছে। তার মতে তার মা যাই পড়বে তাতেই সুন্দর। সব দেখা হয়ে গেল, দুজন মিলে আবার গুছিয়ে রাখে। অন্যদিকে সোফায় মুখোমুখি বসে আছে দুজন লোক। একজন সোফায় পায়ের উপর পা তুলে বসা, অন্যজন সোজাসুজি মুখ করে বসা। তা বলো, খবর কত দূর? স্যার, একটা মেয়েকে সাথে দেখা যায় প্রায় সময়ই। নওয়াদ বাবার স্কুলের সামনেও দেখা যায়। তাদের দুজনের সম্পর্ক বেশ গভীর বলেই মনে হয়। মেয়েটাকে খুব ভালো করেই চেনে। মেয়েটার বয়স কেমন? 18 বা 19 হতে পারে। তাহলে তো যেটা আন্দাজ করছি তা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবু শিওর ভাবে বলা যাচ্ছে না। ছবি উঠাওনি কোনো? লোকটা কাছুমাছু মুখ করে বলে,
স্যার, তাদের দেখতে এতটাই মগ্ন ছিলাম, ছবি ওঠানোর কথা মনেই ছিল না। লোকটি দাঁড়িয়ে পড়ে গর্জন ছাড়ে, গাধা কোথাকার, এই জন্য টাকা দিয়ে পুষি তোমাদের, কোনো কাজেরই না। তোমাদের রেখে লাভটা কি? একটা কাজ দিয়েছি, তাও ঠিকভাবে করতে পারছো না। ছেলেটাও তার দেখা দেখি উঠে দাঁড়ায়, ভয়ে অস্থির হয়ে ওঠে, আতঙ্কিত হয়ে বলে, সরি স্যার, সরি, প্লিজ আর একটা সুযোগ দেন। এবার ছবিসহ সব ইনফরমেশন আপনার সামনে হাজির করব। তোমার কি মনে হয় ও একবার টের পেলে আমাদের জন্য আর কোনো সুযোগ রাখবে? এত বছরেও ছেলেটার কাছেই পৌঁছাতে পারলে না। স্যার, একটা সুযোগ দেন, কথা দিচ্ছি আপনাকে খুশি করে দেব এবার। লোকটা কপালে হাত দিয়ে বসে পড়ে, কিছু সময় চিন্তা ভাবনা করে বলে, এটাই তোমার শেষ সুযোগ, এবার না পারলে আর তোমার চেহারাটা আমাকে দেখাতে আসবে না। ছেলেটার চোখে ঝিলিক দেখা যায়, হাসি মুখে বলে, ধন্যবাদ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এবার সব আপনার কথা মতোই হবে। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। সিরাত ও রওনা পাশাপাশি শুয়ে আছে, দুজনের চোখ ঘরের ছাদের দিকে, কারো মুখে কোনো কথা নেই। সিরাতের মনে কিছু প্রশ্ন জাগে, কিন্তু সাহস করে বলতে পারছে না। অনেক চিন্তা ভাবনা করে এগিয়ে যায় রওনাপের দিকে। রওনাপ দুহাত মাথার নিচ দিয়ে চিত হয়ে শুয়ে আছে, চোখ খোলা। সিরাত তার মাথার নিচ থেকে টেনে এক হাত বের করে তা মেলে রাখে, সেখানে মাথা রেখে মিশে যায় তার সাথে। রওনাপ এক পলক যায় তার দিকে। সিরাত এবার মুখ খুলে বলে, একটা কথা বলবো? তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে এই প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক নয়। সিরাত এবার উঠে রওনাপের মুখের দিকে ঝুঁকে দুগালে হাত রেখে বলে, বলেন না প্লিজ, একদিন বলেন, আর কখনোই আপনাকে জিজ্ঞেস করব না বিষয়ের কিছু। প্লিজ পাখি, অন্য কোনো টপিকে কথা বলো। সিরাত রওনাপের আরও কাছে এগিয়ে যায়, কপালে কপাল ঠেকিয়ে বলে, বলুন না একবার, আর কখনো আপনাকে কষ্ট দেই এমন কথা বলবো না। আমার খুব জানতে ইচ্ছে করে এমন কি কারণ ছিল যার কারণে আপনার মতো একজন মানুষকে ফেলে চলে যেতে পারে, নাহিলের মতো একটা ছেলেকে রেখে চলে যেতে পারে। প্লিজ বলুন না। রওনাপ দীর্ঘশ্বাস ছেড়ে সিরাতের চোখে চোখ রাখে, বলে, স্বামীর মুখে অন্য নারী যে কিনা তোমার সতীর হয়, তার কথা শুনতে খারাপ লাগবে না? সিরাত তার চোখের দিকে তাকিয়ে দীর্ঘকণ্ঠে বলে, আমি অন্য নারী নই, আমি আমার স্বামীর মাঝে তৈরি হওয়ার ক্ষতর কারণ জানতে চাই। কেন সব কষ্টগুলো নিজের মধ্যে তালাবন্ধ করে রাখতে চান? আপনিও একজন মানুষ, আপনারও শ্বাস নেওয়ার অধিকার আছে। কেন এমন দম বন্ধ হয়ে থাকেন? আপনি জানেন আপনার কষ্টগুলো আমাকে কষ্ট দেয়। সিরাত থামে, আবারও বলতে শুরু করে, যখন আপনি এক মনে নাহিলের চেহারার দিকে তাকিয়ে থাকেন, তখন আপনার চোখগুলো অনেক কিছু বলে। রওনাপ, আমি আপনার শুধু শরীরকে স্পর্শ করতে চাই না, আপনার মনটাকেও স্পর্শ করতে চাই। সিরাত এগিয়ে এসে আবারও দুগালে হাত রাখে, আঙুলগুলো হালকা করে ছুঁয়ে দেয় ভঙ্গুর পুরুষের চোয়াল। সে ছোঁয়া ধীরে ধীরে গলায় নেমে আসে। রওনাপের শরীরে কম্পন সৃষ্টি হয়। সে সিরাতের হাতটা চেপে ধরে, বলে, প্লিজ সেসব জানতে চেয়েও না। আমি তোমাকে আমার যন্ত্রণার ভাগিদার বানাতে চাই না। আমি তুমি কি আলাদা রওনাপ? যা তোমার তাই আমার, এটা তো তুমি বলো। যদি তোমার সুখের ভাগিদার হতে পারি, তবে দুঃখগুলো কেন তোমার একার হবে? আমি তোমাকে সুখিয়ে রাখতে চাই। সিরাত তার দিকে তাকিয়ে বলে, আমি তো সুখেই আছি, যার পাশে এমন একজন স্বামী, নাহিলের মতো একজন ছেলে আছে, তার কি সুখের অভাব থাকতে পারে? অভাবগৃহীত সে যে এত সব পেয়েও হারিয়েছে। রওনাপ তার দিকে তাকিয়ে মুচকি হাসে, তার হাসিতে ছিল একরাশ না বলা আর্তনাদ। আঙুলগুলো রওনাপের গালে স্লাইড করতে করতে বলে, আপনারা তো দুজন দুজনকে ভালোবাসতেন। হ্যাঁ,
তাহলে কেন আলাদা হলেন? তোমার খুব কৌতূহল না আমাদের সম্পর্ক নিয়ে? তোমাকে সব বলবো, তবে কথা দাও সব শুনে কষ্ট পাবে না, আমার থেকে দূরত্ব বজায় রাখবে না, আমাদের ছেড়ে চলে যাবে না। আমি আর কোনো আপনজন হারাতে পারবো না। সিরাত রৌনকের কপালের চুলগুলো সরিয়ে বলে, আমার সব রাস্তার গন্তব্য তো আপনি, কোথায় যাব আপনাদের রেখে? রৌনক দীর্ঘশ্বাস ফেলে ডুব দেয় অতীতের পাতায়। যখন আমি নাহিলের মায়ের প্রেমে পড়ি তখন বয়স হবে হয়তো 18 কি 19। সদ্য ভার্সিটিতে পা রেখেছিলাম দুজনে, দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম। বছর দূর গড়াতেই ওর বিয়ে ঠিক করে ওর পরিবার। ও কাঁদতে কাঁদতে এসে জানায় সে কথা। অল্প বয়স, তার ওপর বেকার, না বাড়িতে বললে মানবে না তার বাবা মা। আমার বাড়িতে জানাজানি হলো, সবাই তো খুব রাগ। দুজন গোপনে বিয়ে করলাম। এরপর আব্বু তো আমার মুখটাও দেখতে চাইতো না, শুধু ত্যায্য করতে বাকি রেখেছিল। কোনো খরচ দিবে না। টিউশনি করতাম দুজনে। একটা সময় অপ্রত্যাশিতভাবে নাহিল আসে পেটে। অভাবের সংসারে আরও অভাব। এক এক করে ওর সব টিউশনি ছেড়ে দেয়। দিনরাত পরিশ্রম করতাম। মেডিকেলের স্টুডেন্ট হওয়ার চাহিদাও ভালো ছিল। একটা পার্ট টাইম জব নিলাম। দিনে ক্লাস করতাম, একটা কোচিং সেন্টারে চাকরি নিলাম। দিনের বেলা এগুলোই করতাম, সন্ধ্যার পর কাজে যেতাম রাত 10টা পর্যন্ত। এত অভাবে থেকেও কখনোই ওর মুখে কষ্ট ছাপ দেখিনি। রোজ বাড়ি ফিরলে নিজ হাতে খাবারটা পর্যন্ত খাইয়ে দিতাম। একটা সময় অগোছালো ছেলেটাকে একটু একটু করে গুছিয়ে নিল। রাত বাড়লেই পেটের ব্যথা বাড়ত, কিন্তু কখনোই মুখ ফুটে বলতো না, কারণ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করতে রাতের বেলাটুকু বিশ্রাম পেতাম। সে সময়টুকু আমাকে আর অশান্তি দিতে চাইতো না। একটা সময় নাহিল এলো, রিজিকে বরকত বাড়ল। ঢাকার এক নামকরা অ্যাডমিশন কোচিংয়ের চাকরি পেয়ে যায়। নাহিলের মাও চেষ্টা চালিয়ে একটা কিন্ডারগার্টেনে জব নেয়। তাকে নিষেধ করলে সে বলতো আমাদের একটা ছেলে আছে, আমরা যে কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করেছি আমার ছেলেকে সে কষ্ট অনুভব করতে দেব না। এভাবে দিন যায়, নাহিলও বড় হতে থাকে। রৌনক থামে, গলা তার ধরে আসছে, চোখ জ্বালা করছে তার। সিরাত তার কষ্টটা হয়তো অনুভব করতে পারে। সিরাত তার এক হাত তুলে রৌনকের চুলের মাঝে চালান করে দেয়, হাত বুলাতে থাকে তার মাথায়। একটা ভরসার হাত পেয়ে রৌনক আবারও বলতে শুরু করে, জানো তো, এই যে এত কষ্ট ছিল, এত অভাব ছিল আমার, কখনোই অসুখী থাকেনি। আমি খুবই অগোছালো অবুঝ একটা ছেলে ছিলাম। ও আমাকে নিজ হাতে গুছিয়ে দিয়েছে। আমার সব বাচ্চামোগুলো হাসি মুখে মেনে নিত। বলে না, ছেলেদের বুঝ হয় দেরিতে মেয়েদের থেকে, আমাদের ক্ষেত্রেও তেমনি হয়েছে। ও খুব বুঝদার একটা মেয়ে ছিল। নাহিল হয়তো ওর মায়ের মতোই হয়েছে। ওর পরিবার শুরু থেকেই আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। হঠাৎ একদিন ওর বাবা মা, ভাই আর একটা মামাতো ভাই ছিল, তারা এসে হাজির হয় আমাদের ছোট্ট বাসায়। তারা নাতি দেখে ভীষণ খুশি হয়। ও তখন বাপের বাড়ির লোকজনের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। আশ্চর্যজনকভাবে তারা মেনে নেয় আমাদের সম্পর্কটাকে। এরপর থেকে ও মাঝে মাঝেই নাহিলকে নিয়ে ওই বাড়ি যেত, তারাও আসতো। এটাই হয়তো কাল হয়ে দাঁড়ায় আমাদের মাঝে। ও হাসি মুখে ও বাড়ি গেলেও তিরিক্ষ মেজাজে ফিরে আসতো। আস্তে আস্তে যখন সেটা বুঝতে পারলাম, ও বাড়ি যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করি, তাতেই আস্তে আস্তে সম্পর্কে ফাটল ধরে। একদিন তুমুল ঝগড়া বাঁধিয়ে সে বাড়ি যায়। এরূপই প্রায় সপ্তাহ খানিক পর একটা ডিভোর্সের কাগজ পাঠায়। আমার দুনিয়া তখন দুলে ওঠে। তার থেকে আলাদা হওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। রৌনকের কণ্ঠ ক্রমশ ভেঙে আসে, চোখ দুটো ছাদের দিকে নিবদ্ধ বড় বড় করে নেয়। সিরাত এক পলক তার দিকে চেয়ে মুখটা নামিয়ে আনে তার দিকে, কপালে শুয়ে দেয় নরম উষ্ণ দাবিদার অদর যুগল। রৌনক চোখে বুঝে নেয়
চোখের কোণ ঘেঁষে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তিলে তিলে করে গড়ে ওঠা শক্ত পুরুষটা এক নিমিষে ভেঙে পড়েছে। সিরাত কপালে ঠোঁট ঠেকিয়ে রেখেই বলে, আর বলতে হবে না। ও আপনার কষ্ট হচ্ছে, শুনতে হবে তোমার। কাতর কণ্ঠে বলে, আমার অস্তিত্বই ছিল ওরা দুজন। ওর আমার ছেলেটাকেও নিয়ে চলে গেল। ওকে কল করি, মেসেজ করি, ও কোনো সাড়া দেয় না। কেন থাকতে চায় না কি ভুল কিছুই বলে না। আমি কতদিন ওদের বাড়ির সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি। এরপর 6 দিন পর মেসেজ করে বলে, যদি আমি ডিভোর্স পেপারে সিগনেচার না করি তবে ও নিজে সুসাইড করবে, সাথে আমার ছেলেটাকেও মারবে। পরে বাধ্য হয়ে পেপারে সাইন করি। আইনি প্রতিক্রিয়া, ইসলামে প্রতিক্রিয়া উভয়ভাবে সে আলাদা হয়ে যায় আমার থেকে। ডিভোর্সের কারণ হিসেবে যা শোনার তা শুনে আমি নিজেই হতবাক হয়ে যাই। বলে আমার কোচিংয়ের কোনো ছাত্রীর সাথে সম্পর্ক আছে। সে সেসব জেনে যাওয়ার পর আমাকে বাধা দিতে চাইলে আমি নাকি তার গায়ে হাত তুলি। আরও কত কত অভিযোগ দাঁড় করায় আমার বিরুদ্ধে। এর মাঝে কখনোই সামনাসামনি দেখা দেয়নি। এরপর বললাম, আমার ছেলেটাকে অন্তত আমায় দাও। সে তাকেও দেবে না, দেখাও করতে দিত না। পরে না পেরে আইনি সহায়তা নিই। আইনি কি আমার একজন অপরাধীর বিরুদ্ধে রায় দেয়? অনেক ঘুরেছি কোর্টের বারান্দায়। অনেক দিন পর হয়তো তার আমার জন্য মায়া হয়, একটু সে ছেলেকে দিতে রাজি হয়। সেই সুযোগে আমি সব গিলাল কাগজপত্রের মাধ্যমে নাহিলের অভিভাবকত্ব পাই। সেদিন যে চলে গেল, এরপর আর কখনোই দেখা হয়নি, না কথা হয়েছে। নিজেকে সঠিক প্রমাণ করার একটা সুযোগও দেয়নি। সব কিছু সামলেছি ওর পরিবার। রনপের লাস্টে কথাগুলো জড়িয়ে যায়। পুরুষ মানুষ বলেই হয়তো এখনও নিজেকে ধরে রেখেছে। সিরাত তার মাথাটা উঁচু করে বুকের সাথে চেপে ধরে। রনব কান্না জড়িত কণ্ঠে বলে, বিশ্বাস করো, আমার বিরুদ্ধে আনা প্রতিটা অভিযোগ মিথ্যা ছিল। আমি বিশ্বাস করি আপনাকে। ও তো কত বুঝদার ছিল। ও বলতো, আমি মুখে না বললেও ও আমার চোখ দেখে আমার মনের কথা বুঝতে পারে। ও কেন বুঝলো না? আমি তো কিছু করিনি। ও কেন চলে গেল আমাকে একা রেখে? ও জানতো না আমি ওকে ছাড়া থাকতে পারবো না। রনব থামে, ধীরে ধীরে ফুঁপিয়ে উঠতে থাকে। সিরাত শুনেছে পুরুষ কখনো অল্প আঘাতে কাঁদে না। আঘাতটা যখন আপন মানুষ থেকে পায়, অন্তত বেদ করে, তখন তারা কাঁদে। রনব তার বুকের মাঝে থেকেই বলে, সব মিথ্যা ছিল। ও একটুও বুঝতো না আমাকে, একটুও ভালোবাসতো না আমাকে। ভালোবাসলে কি এভাবে ফেলে রেখে যেত না তো? ওর জন্য পরিবার থেকে দূরে সরে গেছি, সবাইকে কষ্ট দিছি। ও কি করলো? স্বার্থপরের মতো আমাকেই একা রেখে চলে গেল। সিরাত আর সহ্য করতে পারে না। সেও রনপের মাথাটা শক্ত করে বুকে চেপে ধরে বলে, আল্লাহর দোহাই লাগি চুপ করুন আপনি। আমি আর সহ্য করতে পারছি না। কেন পারবে না? কষ্ট শুধু তোমাদের একা হয়, আমার কষ্ট হয় না? যখন 2 বছরের ছেলেটাকে নিয়ে একা একটা দিন পার করেছি, তখন কেমন লেগেছিল কেউ বুঝবে না। তোমরা সবাই সবার সুখটা নিয়েই ব্যস্ত ছিলে, আমার কষ্টটা বোঝার মতো কেউ ছিল না। সিরাত এবার শব্দ করে কেঁদে ফেলে বলে, আমার কাছে যদি কোনো উপায় থাকতো আমি তাকে আপনার কাছে এনে দিতাম, আপনার এই যন্ত্রণা থেকে মুক্তি দিতাম। রনব এবার নির্জীব গলায় বলে, ও আসবে না আমার কাছে। ও হারিয়ে গেছে আমার থেকে অনেক দূরে, আমার ধরা ছোঁয়ার বাইরে। ও আমাকে ভালোবাসেনি একটুও না। ও আমাকে পুরোপুরি ভেঙে দিয়ে চলে গেছে। সিরাত তার মুখটা তুলে টুকরো টুকরো অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। ভেজা চোখ দুটোকে গভীরভাবে ঠোঁট ছোঁয়ায়। এগিয়ে যায় অদূর যুগলের দিকে। প্রথমবার নিজ থেকে ঠোঁটে ঠোঁট রাখে রনফের। গভীর অধিকার বোধ নিয়ে ঠোঁটে ঠোঁট চালায়, যেন যন্ত্রণাগুলো টেনে তার মাঝে নিতে চাইছে। ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। আজ আর ঠোঁট কাটা উম্মাদ রনব নয়, আজ ছিল হৃদয় ভাঙা চড়া এক রনব।
সিরাত তার ঠোঁট দুটে রওনাফের কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলে, আমি সেই ভাঙাচোরা রওনাফকেই আবারও জোড়া লাগাবো। গল্প সমাপ্তির প্রণয়। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে পরবর্তী পর্ব দেওয়া হবে না। ধন্যবাদ সকলকে।